আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলে বায়োলজি শিক্ষক। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়ব ক্রোমোজোম নিয়ে। প্রথমে ক্রোমোজোমের আবিষ্কারক নিয়ে জানবো, তারপর ক্রোমোজোমের গঠন নিয়ে জানবো এবং এই টপিক থেকে সিকিউ এমসিকিউ দেখব। চলো আর দেরি না করে শুরু করে ফেলি। আমরা প্রথমে একটা ছোট্ট ভিডিও দেখি। ভিডিও দেখার মাধ্যমে আমরা ক্রোমোজোম একটু অনুভব করতে পারবো বা ইমাজিনেশনে আনতে পারবো ক্রোমোজোম ব্যাপারটা আসলে কি, এখানে কি কি হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এই যে আমরা ভিডিওটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা ক্রোমোজোম একসাথে আছে, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অটোজোম আছে। আমরা পরবর্তীতে এগুলো সব কিছু ডিটেলসে ব্যাখ্যা করব। এটা হচ্ছে ক্রোমাটিন, এখানে অনেকগুলো ক্রোমোজোম প্যাঁচানো অবস্থায় আছে। আমরা শিখব ক্রোমাটিন কি, ক্রোমাটিড কি, ক্রোমোজোম কি। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ, এটা দেখতে পাচ্ছি ডিএনএ, আর এটা হচ্ছে হিস্টোন প্রোটিন। ক্রোমোজোমের গঠনের মধ্যে আমরা দেখতে পাবো হিস্টোন প্রোটিন এবং ডিএনএ আছে। দুটো একত্রিত হয়ে যেটা তৈরি করছে সেটা আলাদা একটা নাম আছে, তার নাম কি নিউক্লিওজোম। একটু পর আমরা দেখতে পাবো, দেখো কিভাবে একত্রিত হচ্ছে। হিস্টোন প্রোটিন আর ডিএনএ এভাবে একত্রিত হয়ে নিউক্লিওজোম তৈরি করছে। মানে একদম ক্রোমোজোমের প্রথম দিককার অবস্থাটা দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখো পেঁচিয়ে পেঁচিয়ে একদম সবটা প্যাচ খেয়ে সলিনয়েড তৈরি করে ফেললো। এরকম প্যাচ আলটিমেটলি আমরা দেখতে পাই ক্রোমোজোম হিসেবে, ঠিক আছে। ক্রোমোজোমের একদম প্রথম পর্যায়টা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। হিস্টোন প্রোটিন আছে, ডিএনএ আছে, সবগুলো একত্রিত হয়ে এভাবে প্যাচ খেয়ে আমরা যে ক্রোমোজোমটা দেখতে পাই সেই ক্রোমোজোমটাই হচ্ছে আলটিমেট ছবি বা ক্রোমোজোমের অ্যাকচুয়াল ভিউটা হচ্ছে এই রকম। আচ্ছা, এখন শেষ হয়ে গেছে ভিডিওটা। চলো এখন আর একটু ছবিতে দেখি। দেখো এই ব্যাপারগুলো হচ্ছে কি আমরা পড়ি, বইতে পড়ি, কিন্তু ছবিতে যখন দেখি তখন আমরা একটু ফিল করতে পারি, হ্যাঁ ক্রোমোজোম জিনিসটা এইভাবে এভাবে যাচ্ছে, এমন এমন হয়, ঠিক আছে। দেখো এখানে এই ছবিটা দেখো, এই ছবিতে আমরা একটু আগে যেটা দেখেছিলাম হিস্টোন প্রোটিন, একদম ক্রোমোজোমকে যদি একদম প্রথম ভাঙাটা দেই, মানে একদম ছোট পর্যায়ে নিয়ে আসি, তখন দেখতে পাবো এরকম একটা হিস্টোন প্রোটিন আছে। তারপর এই হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে থাকছে ডিএনএ, ঠিক আছে। আর তখন এর নাম হয়ে যাচ্ছে কি নিউক্লিওজোম। এখন নিউক্লিওজোম তৈরি করার পর তারপর তারা হচ্ছে আলটিমেটলি অনেক প্যাচ হয়ে যায়, অনেক অনেক পেঁচিয়ে যায়। যে দেখো অনেক পেঁচিয়ে 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 তৈরি করছে আমরা যে জিনিসটাকে অ্যাকচুয়ালি ক্রোমোজোম বলতেই চিনি। আমরা যখনই ক্রোমোজোম বলি তখন আমরা চিনি কি এমন করে কিছু একটা আছে, এমন করে কিছু একটা আছে, মাঝখানে কিছু দিয়ে যুক্ত আছে, তারপর এমন, ঠিক আছে। এইরকম একটা ভিউ যখন আমরা ক্রোমোজোমের কথা বলি তখনই আমাদের চোখে ভেসে ওঠে, ঠিক আছে। সো আলটিমেটলি এইভাবে হচ্ছে ডিএনএ আর হিস্টোন প্রোটিন একত্রিত হয়ে আমাদের আজকে যে ক্রোমোজোমটা আমরা দেখতে পাই সেটা তৈরি হচ্ছে। এখন এই ক্রোমোজোমের কথাবার্তা এখানে আছে। ক্রোমোজোম হচ্ছে তোমার নিউক্লিয়াসের অন্যতম বস্তু। আমরা নিউক্লিয়াস যখন পড়েছিলাম তখন দেখেছিলাম নিউক্লিয়াসের ভেতরে প্যাঁচানো সুতার মতো কিছু জিনিসপত্র দেখা যায়, সেগুলোকে বলছে হচ্ছে ক্রোমোজোম। তারপর বললো প্রত্যেক নিউক্লিয়াসে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, আর এই ক্রোমোজোমের সংখ্যাটা নির্দিষ্ট থাকে, ঠিক আছে। তারপর এখানে বললো আদি কোষ। আমরা দেখেছিলাম কোষে দুইটা ভাগ ছিল, একটা ছিল আদি কোষ আর একটা ছিল প্রকৃত কোষ। আদি কোষে আমরা জেনেছিলাম নিউক্লিয়াস সুগঠিত না, সেই জন্য আদি কোষে আমরা ক্রোমোজোমটাকে ঠিক ভালোভাবে পাই না, ঠিক আছে। ওখানে ক্রোমোজোমের প্রধান উপাদানটা থাকে হচ্ছে ডিএনএ। যেহেতু আমরা জানি ক্রোমোজোমে দুইটা উপাদান থাকছে, মেইনলি ক্রোমোজোমে দুইটা উপাদান থাকছে, একটা কি ডিএনএ, আরেকটা হচ্ছে কি হিস্টোন প্রোটিন, ঠিক আছে। আরেকটা হচ্ছে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এখন যদি এই হিস্টোন প্রোটিন না থাকে, শুধুমাত্র ডিএনএটা থাকে, তাহলে তখন আমরা সেটাকে কি বলছি আদি ক্রোমোজোম। সেটা হচ্ছে কি আদি ক্রোমোজোম, যেটার অস্তিত্ব আমরা কোথায় দেখতে পাই, আমরা দেখতে পাই আদি কোষে, আমরা দেখতে পাচ্ছি আদি কোষে, ঠিক আছে।
আবার যখন এই ক্রোমোজোমগুলো রং ধারণ ক্ষমতা পেয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে প্রথম দিকে এরা ছিল ক্রোমাটিন, তারপর এরা যখন রং ধারণ ক্ষমতা পাচ্ছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, আর তখন তাদেরকে আমরা নাম দিচ্ছি কি ক্রোমোজোম। আমরা আজকে ক্রোমাটিন, ক্রোমোজোম, ক্রোমাটিড এই তিনটা টার্মের মধ্যে পার্থক্যটাও জানবো, ঠিক আছে? আচ্ছা, এখন কি বললো এখানে, এই যে দেখো ক্রোমোজোমের সংজ্ঞাটা দেওয়া আছে, আমরা এই সংজ্ঞাটা খুব সুন্দর করে দিয়ে দিব যখনই ক্রোমোজোমের সংজ্ঞা আসবে। কথাবার্তা অনেক বলেছি এ নিয়ে, সেই জন্য সংজ্ঞাটা আর বলার মতো তেমন কিছু নেই। তাও বলি, এখানে মিউটেশন আছে, প্রকরণ আছে, মানে ক্রোমোজোমের জন্যই কিন্তু আসলে এই যে আমরা এক এক বংশের এক এক সন্তানের মধ্যে বিভিন্নতা দেখতে পাই, ঠিক না? তুমি যদি দেখো ওর বৈশিষ্ট্য, ওর কাজকর্ম, বা ওর হচ্ছে চোখের কালার, ও চুলের কালার, ওর নাক, চোখ, এই জিনিসগুলো আরেকজন থেকে কিন্তু ভিন্ন। আমার সাথে তোমার কিন্তু অনেক অমিল আছে। এই যে অমিলগুলো, এই ভিন্নতাগুলো, এটার পেছনে যারা হচ্ছে বড় ভূমিকা পালন করছে, এমনই অন্যতম হচ্ছে কে? ক্রোমোজোম, ঠিক আছে? তারপর এখন হচ্ছে আবিষ্কারের কথাবার্তা। ক্রোমোজোমের আবিষ্কারকের নামটা জানা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখানে বললো কি, দেখো তো, এখানে বললো কার্ল নাগেলি। কার্ল নাগেলি সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। তারপর হচ্ছে কি স্ট্রাসবার্গার কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু লক্ষ্য করেন। তারপর ওয়াল্টার ফ্লেমিং এসব সুতার মতো অংশকে নাম দিয়েছে ক্রোমাটিন, ঠিক আছে? এখন বর্ণধারণ ক্ষমতার জন্য এই সুতার মতো অংশটার একবার তো নাম হয়েছিল ক্রোমাটিন, তারপরে নাম হয়েছে কি ক্রোমোজোম। আর এটা কে দিয়েছে? ওয়াল্ডেয়ার, ঠিক আছে, ডব্লিউ ওয়াল্ডেয়ার। এখন আমাদের এই সায়েন্টিস্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে সায়েন্টিস্টের নামটা জানতে হয়, এই সায়েন্টিস্ট আর কার্ল নাগেলি, এই দুজন সায়েন্টিস্টের নাম একটু বেশি বেশি আসে। আবার ওয়াল্টার ফ্লেমিংয়ের নামটাও আসে। আমরা এই তিনজনের নাম যদি একটু মনে রাখি তাহলে আমাদের এমসিকিউগুলো সলভ করতে একটু ইজি হবে। তারপর আরও এখানে অনেক কথাবার্তা আছে। এখানে হচ্ছে তোমার ক্রোমা অর্থ কালার, সোমা অর্থ হচ্ছে বডি, মানে ক্রোমোজোমকে কেন এই যে বলি যে কালার ধারণ যখন করবে, রং যখন ধারণ করবে, তখনই হচ্ছে আমরা এটাকে দেখতে পাই। এই কথাটা তার নামের সাথেই যুক্ত আছে, ক্রোমোজোম নামটা এসছেই ওখান থেকে, যখনই রং ধারণ করছে তখনই তাকে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য তার নাম আছে কি ক্রোমোজোম, ঠিক আছে? এরপর আসি সংখ্যা। ক্রোমোজোমের সংখ্যার বিভিন্নতা আছে, এক একটা জাতির মধ্যে ক্রোমোজোমটা এক এক রকম, একটা প্রজাতির মধ্যে যেমন এখানে 2টো থাকতে পারে, আবার 1600টা পর্যন্ত থাকতে পারে। তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখছি ফার্নবর্গীয় ক্ষেত্রে 1200 আছে। তারপর হচ্ছে আমরা পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন সংখ্যক, মানে আমরা 1200 দেখতে পাচ্ছি। তারপর আমরা আবার দেখতে পাচ্ছি 4টা আছে, আমরা আবার দেখতে পাচ্ছি 506 থেকে 530 পর্যন্ত আছে। তারপর হচ্ছে দেখো প্রাণীতে বললো সর্বনিম্ন হচ্ছে টুয়াইস এন গোল কৃমিতে আছে, গোল কৃমি, ঠিক আছে, গোল কৃমিতে আছে। তারপর সর্বাধিক আছে 1600, প্রাণীতে সর্বাধিক আছে 1600, কাদের মধ্যে? প্রোটোজোয়াতে আছে। এখন আমরা বেশি যেটা জানি সেটা হচ্ছে মানুষের কথা, ঠিক আছে? মানুষের টুয়াইস এন ক্রোমোজোম সংখ্যক অর্থাৎ 23 জোড়া বা 46টি, 23 জোড়া আর 46টি, এই জিনিসটা একটু বেশি আসে। এখন আমাদের এমসিকিউ এর জন্য আমরা সবগুলোই পড়ব। এই যে টপিকটা সংখ্যা বা আবিষ্কারকের নাম, এগুলো সবসময় এমসিকিউ এর জন্য পড়তে হয়। এরপর আসি এখানে এই যে কথাগুলো, আমাদের যে 23 জোড়া বললাম এর মধ্যে 2টি হচ্ছে কি সেক্স ক্রোমোজোম আর 44টি হচ্ছে অটোজোম। অটোজোম, এর অটোজোমরা কি করছে? অটোজোমরা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম কারা আছে? সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স আর ওয়াই, ঠিক আছে? আর অটোজোমরা করে হচ্ছে দেহ গঠনের ক্ষেত্রে হেল্প করে, ঠিক আছে, দেহ গঠনের ক্ষেত্রে হেল্প করে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা এখন দেখি, এই যে দেখো প্রথম দিকে আমরা এমসিকিউর মধ্যে আসে যেগুলো, সেগুলো নিয়ে একটু বেশি কথাবার্তা। এখানে অনেকগুলা উদ্ভিদ আছে, ধান, গম, ভুট্টা। তো এই উদ্ভিদগুলোর বৈজ্ঞানিক নামটা আমরা মনে হয় যখন এসএসসিতে ছিলাম তখন আমরা এখানে অনেকগুলো উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অলরেডি পড়ে এসেছি। সো এখানে আমাদের অনেকগুলো কমন পাবো আর কিছু কিছু নতুন পাবো। সবগুলো এই যে চার্টটা আসলে অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট।
দেখো এই চার্টটা ইম্পর্টেন্ট, চার্টটা যত পারা যায় আমরা হচ্ছে এটা মনে রাখার চেষ্টা করব, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের বইতেই আছে চার্টটা। তারপর আকৃতি আয়তন, ঠিক আছে, আকৃতি আয়তন, ক্রোমোজোমের আকার আকৃতিটা জানতে হবে। দেখো ক্রোমোজোমের দৈর্ঘ্য এরও আবার ভিন্নতা আছে। এখন এখানে 3.5 থেকে 30 মাইক্রোমিটার, আর হচ্ছে তোমার ব্যাস হতে পারে 0.2 to 2 মাইক্রোমিটার, ঠিক আছে। মানবদেহে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্য 4 থেকে 6 মাইক্রোমিটার। ড্রসোফিলা মাছির এইটা খুব আসে, এটা খুব আসে, ড্রসোফিলা মাছির 3 মাইক্রোমিটার, আর ভুট্টার হচ্ছে 8 থেকে 12 মাইক্রোমিটার। ড্রসোফিলা মাছি নিয়ে আসে। আর ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম থাকে হচ্ছে নিউক্লিয়াসে, ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে। এরপর ক্রোমোজোমের ভৌত গঠন, যেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করতে গেলে ক্রোমোজোমের এই ভৌত গঠনটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দেখো কোষের স্বাভাবিক অবস্থায় ক্রোমোজোম পৃথকভাবে দৃষ্টিগোচর হয় না, আমরা এমনিতে নর্মালি ক্রোমোজোমকে দেখতে পাই না, কিন্তু যখন কোষ বিভাজন হয় তখন এরা রং ধারণ করে, আর তখনই হচ্ছে আমরা তাদেরকে দেখতে পাই। দেখো কোষ বিভাজনে মেটাফেজ দশায় এগুলো অত্যন্ত সুগঠিত থাকে এবং পৃথকভাবে দৃষ্টিগোচর হয়। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোমে নিম্নলিখিত অংশগুলো লক্ষ্য করা যায়। নিম্নলিখিত অংশগুলো কি দেখি তো? ক্রোমাটিন, ক্রোমাটিন। এখন এই যে আমি যদি একটু সিকোয়েন্সিয়ালি বলি, সিকোয়েন্সটা কেমন হয় দেখাই তোমাদেরকে। প্রথম হচ্ছে কি ক্রোমাটিন, প্রথম হচ্ছে ক্রোমাটিন, ঠিক আছে। তারপর ক্রোমাটিনটা কখন জানো? যখন কোষ বিভাজন হয় না, কোষ বিভাজন হয় না, কোষের রেস্টিং পিরিয়ড বা বিশ্রামরত অবস্থায় আমরা যেরকম সুতার মতো যাকে দেখতে পাই কোষের মধ্যে, এরাই হচ্ছে কি ক্রোমাটিন, ঠিক আছে। কিন্তু যখনই কোষ বিভাজনে চলে যায় তখন আমরা যেটাকে কালারফুল দেখতে পাই সেটা হচ্ছে কি ক্রোমোজোম, ক্রোমোজোম, ঠিক আছে। এখন এই ক্রোমোজোমই যখন লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায়, অর্থাৎ দুটো হয়ে যায়, কিন্তু মাঝে যে সেন্ট্রোমিয়ার আছে সেটা ভাগ হবে না, সেটা ছাড়া দুটো ভাগে ভাগ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো কি ক্রোমাটিড, তখন সেটাকে আমরা বলবো ক্রোমাটিড। এই টার্মগুলো আমরা মাঝে মাঝেই ভুল করি। ইন জেনারেল আমরা সবগুলোকে ক্রোমোজোম বলে ফেলি, এটা সমস্যা না, কিন্তু আমরা যখন স্পেসিফাই করব তখন আমাদেরকে অবশ্যই জানতে হবে কোনটা কি, ক্রোমাটিন কোনটা, ক্রোমোজোম কোনটা, আর ক্রোমাটিড কোনটা, ঠিক আছে। সো এখানে দেখি এখন কি বলা আছে। ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে ক্রোমাটিন, রঞ্জিত সূত্রাকার দেহ যা প্রকৃতপক্ষে ডিএনএ প্রোটিন যৌগ, ডিএনএ প্রোটিন যৌগ। ওই যে আমরা বললাম ডিএনএ প্রোটিন যৌগ, ডিএনএ আর প্রোটিনটা হচ্ছে হিস্টোন প্রোটিন, দুইটা একত্রিত হয়ে নিউক্লিওজোম তৈরি করছে, আর সেই নিউক্লিওজোমই হচ্ছে আলটিমেটলি ক্রোমাটিন হিসেবে আমাদের কাছে পরিচিত হচ্ছে। পেঁচিয়ে যাবে পেঁচিয়ে যাবে, অনেকগুলো এরকম নিউক্লিওজোম একত্রিত হয়ে পেঁচিয়ে গিয়ে ক্রোমাটিন তৈরি করছে, ঠিক আছে। প্রাথমিকভাবে নিউক্লিয় প্রোটিন যৌগের সূত্রটি 11 মিলিমিটার পুরু, যা ক্রমান্বয়ে কুণ্ডলী পাকিয়ে 11 ন্যানোমিটার পাকিয়ে 30 ন্যানোমিটার, 300 ন্যানোমিটার, শেষ পর্যায়ে 700 ন্যানোমিটার পুরু ক্রোমাটিনে পরিণত হয়। মানুষের একটি ক্রোমোজোমে ডিএনএ 10,000 গুণ খাটো হতে দেখা যায়, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়। ডিএনএ কে বলা হয়, আচ্ছা এই যে দেখো এটা কি বললো, এটা হচ্ছে এখানে একটু বাকি আছে, হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় যে ডিএনএটা, আমরা কিন্তু ছবিতে এটা অলরেডি দেখেছি, তাকে বলা, ভিডিওতেই দেখেছি, ডিএনএ কে বলা হচ্ছে নিউক্লিওজোম, নিউক্লিওজোম, ঠিক আছে। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা, মানে কালার যখন সে অ্যাবজর্ভ করে ফেলে তখন এই ক্রোমাটিন পদার্থকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কি হেটারোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন, হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। এখন দেখি হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন কি। দেখো হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন কি? নিষ্ক্রিয়। আচ্ছা এখানে দেখো ইন্টারফেস ও প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত,
হেটারোক্রোমাটিন তাহলে কি বেশি পেঁচানো থাকে, অধিক কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় ডিএনএ। অর্থাৎ হেটারোক্রোমাটিনের মধ্যে একটা ডিএনএ আছে যেটা কোনো কাজের না। ডিএনএ যে মেইন কাজ, সে কোনো কাজ করতে পারে না, জাস্ট আমি আছি, আমি আর কিছু করতে পারি না, এরকম ধারণ করে থাকে, তাকে হেটারোক্রোমাটিন বলে। এরা এমআরএনএ, দেখো এমআরএনএ সংশ্লেষে অংশগ্রহণ করেন না। আমরা জানি ডিএনএ এর কাজ কি, ডিএনএ কি করে, আরএনএ তৈরি করে। আর একটু স্পেসিফিকভাবে যদি বলি, ডিএনএ এমআরএনএ তৈরি করে, আর ডিএনএ থেকে আরএনএ তৈরি করার এই প্রক্রিয়াটাকে ট্রান্সক্রিপশন বলে। এখন ডিএনএ যদি আরএনএ তৈরি করতে নাই পারে তাহলে সে কি, সে হচ্ছে ইউজলেস। সো এরকম ইউজলেস বা নিউট্রাল ডিএনএ যেখানে থাকবে এবং ধরো অধিক পেঁচানো এই ক্রোমোজোমটা হচ্ছে হেটারোক্রোমোজোম। এটা কি, হেটারোক্রোমাটিন, এটা হচ্ছে হেটারোক্রোমাটিন, ঠিক আছে। এখন যদি আমি ইউজফুল কাউকে পাই, ক্রোমাটিনের যে অংশ কম কুণ্ডলিত এবং সক্রিয় ডিএনএ ধারণ করে তাকে ইউক্রোমাটিন বলে। ইউক্রোমাটিনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে প্যাচ কম, কিন্তু সে তার যে মেইন উদ্দেশ্য ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, সেটাতে কিন্তু সাকসেসফুল, অ্যান্ড দ্যাটস ওয়াই এটার নাম কি ইউক্রোমাটিন। সে কেমন, ধরো এটা এখানে প্যাচ আর এখানে প্যাচ তো কম, ঠিক না, ইউক্রোমাটিন। সো এই কথাটাই অ্যাকচুয়ালি বলা আছে, হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিনের মধ্যে পার্থক্য এখানে। এখন আমরা ক্রোমোজোমের মধ্যে ঢুকতে আমরা একটু দেখে নিই, ক্রোমোজোমের ছবিটা একটু দেখে নিই। দেখো এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এই যে প্রথমে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এরপরে পাশটা দেখো, মাঝে যেটা দেখতে পাচ্ছ মাঝেরটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এখন এই সেন্ট্রোমিয়ার যদি ভাগ হয়ে যেত, একদম বিচ্ছিন্নভাবে দুটো পেতাম, ঠিক না, দুটো পেতাম, কিন্তু এখানে বিচ্ছিন্নভাবে দুটো পাচ্ছি না, মাঝে সেন্ট্রোমিয়ার দিয়ে সংযুক্ত দুটো পাচ্ছি। সো এটা ক্রোমোজোম, কিন্তু এটা হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ক্রোমোজোম। এই পাশে যেটা পাচ্ছি এটা কি, এটা হচ্ছে কি ক্রোমোজোম। বাট এইখানে যেটা পাচ্ছি এটা হচ্ছে কি ক্রোমাটিড, ঠিক আছে। সো এই ক্রোমাটিডে কিছুক্ষণ পর এর ভেতরে প্রত্যেকটা অংশ আর একটু ডিটেলসে পড়বো। দেখো এই জায়গাতে ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, মানে কালার নেই, এটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। কিন্তু এখানে আমি যদি বলি ছবি, আমরা সামনে আরেকটা ছবি দেখবো যেটা দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। এরা হচ্ছে সংযুক্ত আছে কাইনেটোকোর দিয়ে, ঠিক আছে। এটা আমরা একটু পর আরেকটা ছবি দেখবো, সেখানে বুঝে যাব। সো এখানে আমরা কিছুটা আইডিয়া নিলাম ক্রোমোজোম আর ক্রোমাটিডের একটা আইডিয়া নিলাম, যার মাঝখানে যে অরঞ্জিত কালারলেস যে পার্টটা থাকছে সেটা কি, এটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। আর এরা যে যুক্ত আছে সেই যুক্তির জায়গাটা হচ্ছে কাইনেটোকোর, ঠিক আছে। তো এখানে নিচের যে আর্মটা সেটা হচ্ছে লং আর্ম, আর উপরেরটা হচ্ছে কি শর্ট আর্ম। এছাড়াও একদম লাস্ট মাথায় যেটা থাকছে সেটার নাম হচ্ছে টেলোমিয়ার। একটু পর এগুলো প্রত্যেকটা জিনিস দেখবো। তারপর সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড মানে এরা একই ক্রোমোজোমেরই পার্ট, এরা দুজন একই ক্রোমোজোমেরই পার্ট, তাই এদেরকে সিস্টার ক্রোমাটিড বলা হচ্ছে। চলো এখন দেখি পরবর্তীতে ক্রোমাটিড। যা কিছু বলেছিলাম তাই দেখো, এই যে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোম প্রথম দৃষ্টিগোচর হয় এবং মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমকে লম্বালম্বিভাবে দুটি অংশে বিভক্ত হতে দেখা যায় এবং প্রতিটির নাম কি, ক্রোমাটিড। প্রতিটি ক্রোমোজোমের সমান ও সমান্তরাল একজোড়া ক্রোমাটিড থাকে। হ্যাঁ, এই যে কিছুক্ষণ আগে দেখালাম একটা ছিল ক্রোমোজোম যেটা হচ্ছে আমাদের ডান পাশে ছিল, সেটা হচ্ছে ক্রোমোজোম, আর বাম পাশে যেটা ছিল দুই ভাগে ভাগ হয়ে গেল সেন্ট্রোমিয়ার ছাড়া, সেটাকে আমরা বলেছিলাম সেখানে দুইটা ক্রোমাটিড ছিল। এখন এই যে ক্রোমাটিড, দেখো এখানে কি বললো,
ক্রোমাটিড একটি একক ডিএনএ অণু দ্বারা গঠিত। আর এটাকে আমরা বলতে পারি ক্রোমোনেমাটা, একবচনে ক্রোমোনেমা। অ্যানাফেজ পর্যায়ে দুটি ক্রোমাটিড দুটি ক্রোমোজোমে পরিণত হয়ে যায়। এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমাদের এটা কি ছিল, এটা হচ্ছে একটা ক্রোমাটিড, ঠিক আছে, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ারকে ছাড়া দুইটা ভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তারপর অ্যানাফেজ পর্যায়ে যখন আসবে তখন হচ্ছে কি হবে, এই দুইটা ভাগ থেকে সে আবার আলাদা হয়ে যাবে। তার মাঝখানে এখানে একটা সেন্ট্রোমিয়ারে বিভক্তি হবে, সেন্ট্রোমিয়ারটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই যে দেখো একটা ক্রোমোজোম থেকে এখানে দুইটা ক্রোমাটিড হলো, তারপর ক্রোমাটিডগুলো ভেঙে গিয়ে তৈরি করে ফেললো কি নতুন ক্রোমোজোম, নতুন ক্রোমোজোম। তার মানে একটা ক্রোমোজোম থেকে এভাবে দুইটা ক্রোমোজোম তৈরি হয়ে গেল। তারপর আসি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কি এতক্ষণ তো দেখেছি মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। এখন এখানে দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোজোমের একটি খাঁজ এর সৃষ্টি করে। সেন্ট্রোমিয়ারের অবস্থানটা ক্রোমোজোমের একটা খাঁজ সৃষ্টি করে। খাঁজ সৃষ্টি করছে না, ক্রোমোজোমটা হতে পারতো না এমন, এমন হতে পারতো না, এমন না হয়ে ক্রোমোজোমটা কেমন হলো, ক্রোমোজোমটা হলো এমন। দেখো মাঝখানে একটা গর্তের মতো জায়গা হয়ে গেল, ঠিক না, মাঝখানে একটা গর্তের মতো জায়গা হয়ে গেল, এটাকে বলছে খাঁজ, ঠিক আছে। এই খাঁজকে বলা হয় মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন, এই খাঁজটাকে মুখ্য কুঞ্চন বলা হচ্ছে। এখানে মুখ্য বা প্রধান বা হচ্ছে প্রাইমারি, প্রথম যেটা সেই গর্তটাই হচ্ছে কোথায়, সেন্ট্রোমিয়ার বানানোর জন্য এই জায়গাতে। আদর্শ ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে, মানে যেটাকে আমরা আইডিয়াল ধরবো সেটাতে কিন্তু শুধুমাত্র একটা সেন্ট্রোমিয়ার থাকবে, ঠিক আছে, কিন্তু ভিন্নতা আছে, অনেক জায়গায় আমরা দেখতে পাবো এর বেশি সেন্ট্রোমিয়ার থাকে। তারপর বাহু, বাহুটাও দেখেছি একটা বাহু থাকে বড় আর একটা বাহু থাকে ছোট। যদি সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর থাকে দুইটা বাহু সেম সেম হয়, কিন্তু সেন্ট্রোমিয়ারের অবস্থানটা যদি ভিন্ন জায়গায় হয় আমরা দেখব সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ভি, এল, জে এরকম অনেকগুলো নাম আছে। তখন আমরা একটা লং আর্ম পাবো, একটা শর্ট আর্ম পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে কাইনেটোকোর, যেটা একটু আগে দেখেছি, কাইনেটোকোর। প্রতিটি সেন্ট্রোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, মানে সেন্ট্রোমিয়ারের যে জায়গাটা ঠিক ওই জায়গাতেই হচ্ছে ছোট্ট একটা জায়গা থাকে বা ছোট্ট একটা গঠন থাকে, যেটাকে আমরা বলছি কাইনেটোকোর, ঠিক আছে। এখন এই কাইনেটোকোর এ মাইক্রোটিউবিউল সংযুক্ত থাকে। মাইক্রোটিউবিউল, ওই যে আমরা যেগুলো দেখতে পাই এমন 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 করে সুতার মতো যেটা দেখতে পাচ্ছি না, গঠন তৈরি করছে, এই যে সুতার মতো যেগুলো দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে কি মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল। সো এইটা ধরে নিতে পারো যে সেন্ট্রোমিয়ারের একটা জায়গা যেখানে হচ্ছে এই মাইক্রোটিউবিউলগুলো সংযুক্ত আছে, আর এটা হচ্ছে কি কাইনেটোকোর। এই যে এই ছবিটাতে একটু এতক্ষণ অনেকগুলো কথা বলেছি, তার কিছু অংশ এখানে আছে, ছবিটা আমরা দেখি। এই যে দেখো একটা আর্ম আরেকটা আর্ম বা বাহু, এর যে শেষ প্রান্ত এটা হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ার নিয়ে একটু পর ডিটেলসে জানবো। সো মাঝখানে দেখো আমরা হচ্ছে একটা খাঁজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন, প্রাইমারি কনস্ট্রিকশন বা এখানে সেন্ট্রোমিয়ার আছে, এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার আছে, ঠিক আছে। আর এইখানে সেন্ট্রোমিয়ার আছে, আবার এইখানে কাইনেটোকোরটা আছে, ঠিক আছে। তারপর দেখো প্রথম যে গর্তটা হয়েছে সেটা হয়েছিল সেন্ট্রোমিয়ার এই জায়গাতে, পরবর্তীতে আরেকটা গর্ত হয় টেলোমিয়ারের খুব কাছাকাছি, দেখো আরেকটা গর্ত হয়, সেটা হচ্ছে গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। প্রথমটা ছিল প্রাইমারি কনস্ট্রিকশন, এটা হচ্ছে সেকেন্ডারি কনস্ট্রিকশন। আর এখানে নর এই শব্দটার ব্যাখ্যাটা একটু পর দেখবো, জাস্ট আমরা দেখে নেই টেলোমিয়ারের এই যে শেষ প্রান্ত এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা গৌণকুঞ্চন হয়েছে, গৌণকুঞ্চনের মাধ্যমে তারা নিউক্লিওলাস তৈরি করছে, এই জায়গায় নিউক্লিওলাস আছে, ঠিক আছে। আমরা একটু দেখি ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ারটা কি? ক্রোমোমিয়ার হচ্ছে মিওসিস কোষ বিভাজন আমরা পড়েছিলাম। মিওসিস কোষ বিভাজনে প্রোফেজের সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে যেসব ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকার মতো দেখা যায় তাদেরকে ক্রোমোমিয়ার বলে। এর অন্য নাম হচ্ছে ইডিওমিয়ার, এর অন্য নাম হচ্ছে ইডিওমিয়ার। এখন ধরো
এটা হচ্ছে কি একটা ক্রোমোজোম, এটা হচ্ছে একটা ক্রোমোজোম, এটা আরেকটা ক্রোমোজোম। ঠিক আছে, এই ক্রোমোজোমগুলোতে আমরা মিয়োসিস কোষ বিভাজনে দেখেছিলাম এই ক্রোমোজোমে এরকম এরকম কিছু গুটি গুটি জিনিস দেখা যায়। ঠিক আছে, গুটি গুটি জিনিস দেখা যাবে, এগুলো হচ্ছে আমাদের ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের মধ্যে এমন গুটি গুটি কিছু গঠন দেখতে পাই আমরা, এগুলোই হচ্ছে গুটিকার মতো, এই গঠনগুলোই হচ্ছে কি ক্রোমোমিয়ার। এদের অন্য নাম হচ্ছে ইডিওমিয়ার, এদের অন্য নাম হচ্ছে কি ইডিওমিয়ার। এখন আসি এরপর গৌণকুঞ্জন। কিছুক্ষণ আগেই কিন্তু দেখে ফেলেছি গৌণকুঞ্জনটা কি। আচ্ছা, সেন্ট্রোমিয়ার নামক মুখ্য কুঞ্জন ছাড়াও প্রাইমারি কনস্ট্রিকশন সেন্ট্রোমিয়ার যেখানে থাকে সেখানে থাকছে। ছাড়াও কোনো কোনো ক্রোমোজোমের বাহুতে আমরা দেখেছি কি এক বা একাধিক গৌণকুঞ্জন থাকতে পারে। গৌণকুঞ্জনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলে। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, এটা যদি হয় একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে এগুলো যদি হয় ক্রোমোজোম, এটা হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে, নিউক্লিওলাস। এই যে নিউক্লিওলাস, এটা তৈরি হয় কোন জায়গাতে? তাহলে এটা তৈরি হচ্ছে আমাদের যে ক্রোমোজোমটা দেখেছি সেই ক্রোমোজোমের একদম লাস্টের দিকে বাহুর মধ্যে আরেকটা সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণকুঞ্জন হচ্ছে, সেখানে নিউক্লিওলাস তৈরি হয়। সেজন্য এটার নাম হয় নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা নর নামেও অভিহিত করা হয়। মানুষের ক্ষেত্রে 5 জোড়া নর আছে, যেমন 13, 14, 15, 21, 22 নম্বর ক্রোমোজোমে থাকে। এই 5টা নাম্বারের ক্রোমোজোমে বা 5 জোড়া, ঠিক আছে, ক্রোমোজোমে আমরা হচ্ছে নর পাই, বা এই যে গৌণকুঞ্জন সেটার অস্তিত্ব দেখতে পাই। ঠিক আছে, তারপর হচ্ছে স্যাটেলাইট। কোনো কোনো ক্রোমোজোমের এক বাহুর প্রান্তে ক্রোমাটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ আমরা দেখতে পাই ক্রোমোজোমের প্রান্তের দিকে। কোথায় দেখতে পাচ্ছি? এটা প্রান্তের দিকে, অর্থাৎ শেষের দিকে। এই গোলাকৃতি অঞ্চলকে স্যাটেলাইট বলা হচ্ছে। এ ধরনের ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হচ্ছে। অর্থাৎ এরকম গোলাকৃতি অংশ যেটাতে পাবো, পুরো ক্রোমোজোমটাকে আমরা স্যাট ক্রোমোজোম বলবো, স্যাট ক্রোমোজোম বলবো। ঠিক আছে, অন্যভাবে নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলছে। আসলে ওই যে আমরা একটু আগে দেখতে পেয়েছি গৌণকুঞ্জনের পর, ধরো এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে আমাদের ক্রোমাটিড। হ্যাঁ, এরই আমরা একটা জায়গাতে এখানে হচ্ছে একটা গৌণকুঞ্জন দিব। পুরোটাই মুছে গিয়েছে, দেখো একটু, এই যে, ঠিক আছে, গৌণকুঞ্জন দিচ্ছি আমরা। ঠিক আছে, এটা ছিল আমাদের প্রাইমারি বা মুখ্য কুঞ্জন। হ্যাঁ, মুখ্য কুঞ্জন। আর এটা হচ্ছে গৌণকুঞ্জন। ঠিক আছে, আর এই যে মাথাগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে নিউক্লিওলাস বা স্যাটেলাইট, যেটাই বলি এটাকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্যাটেলাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট। আর এখানে এটা পুরোটাকে আমরা সেট ক্রোমোজোম বলতে পারছি। ঠিক আছে, ছোলার 1 নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। সেট নামক সেকেন্ডারি কুঞ্চন নিউক্লিওলাস গঠনে সাহায্য করে। এখন এই সেটের ফুল ফর্মটা লেখা আছে, সাইন অ্যাসিডো থায়ামোনিউক্লিনিকো। আচ্ছা, সাইন অ্যাসিডো থায়ামোনিউক্লিনিকো থেকে সেট কথাটি এসেছে, অর্থাৎ থায়ামোনিউক্লিক অ্যাসিড ছাড়া, অর্থাৎ থায়ামোনিউক্লিক অ্যাসিডের অস্তিত্ব নেই। জাস্ট ফুল ফর্মটা আমরা জেনে নিলাম যদি কখনো এমসিকিউতে আসে। আচ্ছা, আমি এতক্ষণ যে ছবিটা এঁকেছি, এখানে এই ছবিটা আবার একটু রিপিটেড। লাস্ট মাথা টেলোমিয়ার, এই যে প্রাইমারি কনস্ট্রিকশন বা সেন্ট্রোমিয়ার এই জায়গাটা, এটা হচ্ছে সেট ক্রোমোজোম। এই যে এখানে এটা পুরোটা সেট ক্রোমোজোম, মাথার এই জিনিসটা হচ্ছে স্যাটেলাইট, আর এই জায়গাটা হচ্ছে কি সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ কুঞ্চন। টেলোমিয়ার, এই যে টেলোমিয়ার নিয়ে এত কথা বললাম, এখন দেখো টেলোমিয়ার বলেছি ক্রোমোজোম বা ক্রোমাটিডের লাস্ট যে মাথাটা
থাকে সেটাকে হচ্ছে কি বলছে টেলোমিয়ার। আসলে টেলোমিয়ার জিনিসটা কি একটু বুঝিয়ে বলি। এখানে একটা কথা আছে, আগে সেটা দেখাই তোমাদেরকে। মানুষের জরা রোধে টেলোমিয়ার বিশেষ ভূমিকা পালন করে। জরা রোধে, জরা ব্যাপারটা হচ্ছে বয়স এখনো হয়নি, ধরো আমাদের একটা সার্টেন এইজে গেলেই তো বয়স্কদের মতো দেখাবে, ঠিক না? ধরো বাংলাদেশের এভারেজ এইজ যদি বলি 60+ যখন হয় তখন হচ্ছে আমরা একটা বয়স্ক বার্ধক্যের ভাব দেখতে পাই একজন মানুষের মধ্যে। কিন্তু তার আগে ধরো 20 বছর 25 বছরের মধ্যেই যদি তার বার্ধক্য বা বুড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়, তখন সেটা হচ্ছে মানুষের জরা রোগ। হ্যাঁ, এখন এই জরা রোগ হচ্ছে, দেখো এই যে জরা রোগ, অধিক বয়সে মানুষের জরা রোগ রোধে টেলোমিয়ার ভূমিকা পালন করে। এখন টেলোমিয়ারের এখানে টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। বয়স বাড়ার সাথে সাথে নর্মালি তো হচ্ছে বার্ধক্য হয়ে যাবে। এখন যাতে করে এটা না হয় এক্ষেত্রে টেলোমিয়ার ভূমিকা পালন করে। ক্রোমোজোমের ক্ষেত্রে টেলোমিয়ারের জায়গাটা কি? ক্রোমোজোম হচ্ছে, ধরো এই ক্রোমোজোম, তো এটা তো ক্রোমোজোম, এই ক্রোমোজোম বাড়তে থাকবে বাড়তে থাকবে, আরো বড় হয়ে যাবে না? এক্ষেত্রে হচ্ছে পূর্ণতা দিতে হবে, এখানে ফিনিশ করতে হবে, ঠিক আছে? এখানে ফিনিশ করতে হবে। ফিনিশ করার জন্য টেলোমিয়ার এখানে একসূত্রক ডিএনএ, একসূত্রক, ঠিক আছে, একসূত্রক একটা ডিএনএ এখানে থাকে একদম কর্নার সাইডে এই প্রান্তে হচ্ছে থাকছে, এটাই হচ্ছে টেলোমিয়ার। টেলোমিয়ারের অনেক কাজ আছে, এখানে কাজগুলো আমরা দেখব। দেখো কি বলছে, ক্রোমোজোমের মাথায় ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স হলো টেলোমিয়ার। উভয় প্রান্তে আমরা দেখতে পাই। কোষ বিভাজনে ডিএনএ এর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করে। এখন লাস্ট আমি যদি ফিনিশিং না দেই, একটা জিনিসের যদি বর্ডার লাইন না দেই, তাহলে এদের তো সীমানা থাকবে না। তখন দেখা যাবে এদের কি হবে, কোডিং অঞ্চল, ডিএনএ যদি একটা বর্ডার অঞ্চল না দেই, তাহলে ডিএনএ যে কোডিংগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। সো ওই বর্ডার, একদম লাস্ট প্রান্তের বর্ডারের কাজটাই এখানে টেলোমিয়ারটা করে ফেলছে, ঠিক আছে? এর একটি কোষ কতবার বিভক্ত হবে দেলোমিয়ার তা নির্ধারণ করে দিবে। এখন কোষটা কি বিভক্ত হবে আরো, সেটা কিন্তু টেলোমিয়ারের উপর ডিপেন্ড করছে। বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, মানে যদি এখানে প্রত্যেকটা বিভাজন যখন হবে টেলোমিয়ার একটু একটু করে ছোট হবে, ঠিক আছে? এখন টেলোমিয়ারের দৈর্ঘ্যটা দেখে আমরা বুঝতে পারবো এটা কতবার আর বিভক্ত হবে। আচ্ছা, টেলোমিয়ার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, অনেক রকমের হতে পারে, কত থেকে কত পর্যন্ত হতে পারে। 35 বছরে কত হতে পারে, 65 বছরে কত হতে পারে। 35 বছরে এখানে লেখা আছে 3000 বিপি, 35 বছরে 3000 বিপি, আর 65 বছরে কমে গেল 1500 বিপি, ঠিক আছে? আর এই জিনিসটা যখন জন্মকাল তখন ছিল 8000 বিপি। তো তার মানে এটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে টেলোমিয়ারের সংখ্যাটা কমে যাচ্ছে, আর কোষ বিভাজন হওয়ার প্রবণতাটাও কমে যাচ্ছে, ঠিক আছে? এই যে টেলোমিয়ারের জায়গাটা আরেকবার দেখালাম, এই জায়গাটা হচ্ছে টেলোমিয়ার, এই জায়গাটা হচ্ছে টেলোমিয়ার, এখানে টেলোমিয়ারটা থাকছে, ঠিক আছে? ম্যাট্রিক্স আমরা ম্যাট্রিক্স সব জায়গায় দেখতে পাই। ভেতরে ধরো একটা দেওয়ালের ভেতরে যা কিছু আছে, গুঁড়া যা কিছু পাবো সেগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এখানে কি আছে দেখো তো, ক্রোমাটিন সূত্রের চারদিকে পেলিকল দ্বারা আবৃত প্রোটিন ও আরএনএ পদার্থের স্তরকে ম্যাট্রিক্স বা মাতৃকা বলে, ঠিক আছে? কোষ বিভাজনের পর্যায়ে ম্যাট্রিক্স দ্রবীভূত হয়ে থাকে। আচ্ছা, এর অস্তিত্ব কেউ কেউ প্রমাণ করতে পারছে, কেউ কেউ প্রমাণ করতে পারেনি। ম্যাট্রিক্স সহ ক্রোমোজোমের বাইরের একটি পাতলা আবরণী কল্পনা করা হয়, কি বলা হয়, পেলিকল। ব্যাপারটা হচ্ছে, যদি চিন্তা করি এটা হচ্ছে একটা ক্রোমোজোম, ঠিক আছে? এগুলো কি পেলিকল আর ম্যাট্রিক্স, কেউ কেউ বলছে এরকম অস্তিত্ব আছে, কেউ কেউ বলছে না এরকম কিছু নেই। সো এটা অনেক বেশি কন্ট্রোভার্সি আছে। তো এই যে ইয়েলো কালারের যে আমরা দেওয়ালটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি পেলিকল, আমরা এটা কল্পনা করে নিই, ঠিক আছে? আর এর ভেতরে যা কিছু আছে সব হচ্ছে কি ম্যাট্রিক্স।
ঠিক আছে, ম্যাট্রিক্স। তারপর সেন্ট্রোমিয়ার আর ক্রোমোমিয়ারের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো তোমরা নিজেরা পড়ে নিবা, তোমাদের বইতে খুব সুন্দর করে আছে, এখানেও দেওয়া আছে, পার্থক্যগুলো আমরা পড়ে নিব। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার আর ক্রোমোমিয়ার। সেন্ট্রোমিয়ার আর ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার জিনিসটা কি ছিল? সেন্ট্রোমিয়ার ছিল এই যে ক্রোমোজোমের মাঝখানে মুখ্য কুঞ্চন দিয়ে বা প্রাইমারি কনস্ট্রিকশন দিয়ে যে জায়গাটা অরঞ্জিত, যে জায়গাটা, সেটা হচ্ছে কি সেন্ট্রোমিয়ার। আর ক্রোমোমিয়ার হচ্ছে আমরা দেখেছি মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের গায়ে কুটি কুটি কিছু গঠন দেখা যায়, তাদেরকে বলা হচ্ছে ক্রোমোমিয়ার। তো এদের মধ্যে একটা পার্থক্য দেখবো আমরা। তারপর সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ারের মধ্যে পার্থক্য। সেন্ট্রোজোম আমরা দেখেছিলাম, সেন্ট্রোজোম হচ্ছে একটা অঙ্গাণু যার মধ্যে কি আছে? সেন্ট্রিওল আছে, যার মধ্যে কি আছে? সেন্ট্রিওল আছে। আর যে লিকুইড পার্টটা সেটা হচ্ছে কি সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। সো এই সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ারের মধ্যে পার্থক্য, নাম দুটো অনেকটা কাছাকাছি, সো কনফিউশনের এখানে জায়গা থাকে, এই জন্য পার্থক্যটা আমরা পড়ে নিব। তারপর ক্রোমোজোমের মুখ্য খাঁজ আর গৌণ খাঁজ। খাঁজ আর কুঞ্চন দুইটা শব্দ সেম, গর্ত, খাঁজ, কুঞ্চন, তারপর হচ্ছে কনস্ট্রিকশন, এগুলো সবগুলো সেম। সো এই খাঁজগুলোর মধ্যে পার্থক্যটা পড়ে নিব, এই খাঁজগুলোর মধ্যে পার্থক্যটা পড়বো। তারপর হচ্ছে ক্রোমাটিড ও ক্রোমাটিনের মধ্যে পার্থক্য। ইয়েস, ক্রোমাটিড আর ক্রোমাটিনের মধ্যে পার্থক্য, এটা একটু আলোচনা করি কারণ এটা অনেকবার বলেছি। ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর সমান দুই ভাগে বিভক্তির একটি অংশ, মানে ওই যে শুধুমাত্র সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হবে না, কিন্তু এরা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে, ক্রোমোজোমটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। আর ক্রোমাটিন হচ্ছে কোষ বিভাজনের প্রথম দিকে লক্ষণীয় অত্যন্ত সরু সূত্রময় ক্রোমোজোমের গঠন, মানে একদম প্রথম দিকে বিভাজন এখনো হয়নি, ওই অবস্থায় রেস্টিং পিরিয়ডে আমরা যাকে দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ক্রোমাটিন, আর বিভাজনের সময় যাকে দেখতে পাচ্ছি সে হচ্ছে ক্রোমোজোম। আর এরপর যখন সেন্ট্রোমিয়ারটাকে রেখে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছি ক্রোমাটিড। আচ্ছা, পার্থক্য এখানে আছে, আমরা পার্থক্যগুলো পড়ে নিব। এখন আসি প্রকারভেদ, ক্রোমোজোমের প্রকারভেদ। এত ক্রোমোজোমের ডিটেলস জানলাম, এখন জানবো ক্রোমোজোমগুলো কি কি ধরনের হতে পারে। চলো, এখানে একটা পার্থক্য আছে, সেটা কি আছে? সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর ভিত্তি করে পার্থক্য। যদি একটা সেন্ট্রোমিয়ার থাকে আমরা সেটাকে বলছি মোনোসেন্ট্রিক। ঠিক আছে, মোনোসেন্ট্রিক। মনো শব্দগুলো একটু মনে রাখবো, মনো দিয়ে সবসময় একই বোঝায়। মনোমার, পলিমার, পলি দিয়ে অনেক বোঝাচ্ছে, মনো দিয়ে এক বোঝাচ্ছে, ডাই দিয়ে দুই বোঝাচ্ছে। সো এখানে দেখি ডাইসেন্ট্রিক, বুঝতেই পারছি দুটা সেন্ট্রোমিয়ার আছে। ঠিক আছে, তারপর বলছে পলিসেন্ট্রিক। পলিসেন্ট্রিক ওই যে দুইয়ের অধিক, অর্থাৎ অনেকগুলো সেন্ট্রোমিয়ার আছে এখানে। ঠিক আছে, কলা গাছে কয়েকটি প্রজাতিতে আমরা পলিসেন্ট্রিক দেখতে পাই, মুসা স্পেসিস। তারপর হচ্ছে ডিফিউজড, আর হচ্ছে কি অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক শব্দটা দিয়ে সবসময় কি বোঝায়? না, নো। দিয়ে বোঝায় কি? নো। সো ডিফিউজড, ডিফিউজড মানে আমরা কি পড়েছিলাম? ডিফিউশন পড়েছি না? ডিফিউশন ছড়িয়ে পড়ছে, কি পড়েছি? ব্যাপনের সময় আমরা ডিফিউশন পড়েছি না? সো ওইখানে কি আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি ওই জিনিসটা কোথায় আছে, অস্পষ্ট অবস্থায়, অর্থাৎ ক্রোমোজোমের সুনির্দিষ্ট স্থানে সুস্পষ্টভাবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না, যে ক্রোমোজোমের এই জায়গাতে মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার, একটা প্রাইমারি কনস্ট্রিকশন আছে আর এখানে সেন্ট্রোমিয়ার আছে, এই কথাটা আমরা বলতে পারবো না, কোথায় আছে বোঝাই যাচ্ছে না। ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে ডিফিউজড। আর অ্যাসেন্ট্রিকটা হচ্ছে কোনো সেন্ট্রোমিয়ার থাকছে না, এটাকে বলা হচ্ছে অ্যাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার বা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার না থাকার কারণে আমরা অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম বলছি। তো এটা ছিল সেন্ট্রোমিয়ার কয়টা আছে, একটা আছে নাকি দুটো আছে নাকি অনেকগুলো আছে, নাকি আছে কিন্তু বুঝতে পারছি না, নাকি নেই, এই যে ক্লাসিফিকেশনগুলো সেগুলো ছিল সেন্ট্রোমিয়ারের কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে। এখন একটা ক্লাসিফিকেশন দেখবো যেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে। সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে? মাঝখানে আছে, নাকি মাঝখান থেকে একটু দূরে আছে, নাকি আরো দূরে আছে, নাকি একদম শেষ প্রান্তে আছে, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই ক্লাসিফিকেশনটা। মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার, এটা কেমন হতে পারে? এটা হতে পারে একদম মাঝ বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে মেটাসেন্ট্রিক।
সো এটাকে যদি আমি কি করি, এটাকে যদি একটু এমন করি, দেখো ভি শেপ হয়ে যাবে, এটা এমন করলে ভি শেপ হয়ে গেল, ঠিক আছে, ভি। তারপর আসি এই যে ভি শেপ, নাম্বারটাও দেওয়া আছে দেখো, মানুষের এক্স ক্রোমোজোমের এই যে 1 3 6 7 8 11 16 19 20 নম্বর ক্রোমোজোমে মেটাসেন্ট্রিক আমরা দেখতে পাই। তারপর উপমধ্যকেন্দ্রিক বা সাব মেটাসেন্ট্রিক, বোঝাই যাচ্ছে মাঝ থেকে একটু সরে গিয়েছে, ঠিক আছে, মাঝ থেকে একটু সরে গিয়েছে, তাহলে কি হতে পারে, এই যে, ঠিক আছে, মাঝে থেকে একটু সরে গিয়েছে, এখানে ছিল, এখান থেকে সরে এখানে আসলো, তো এটা হচ্ছে কি এল এর মতো দেখাবে, এল এর মতো দেখাবে, এল এর মতো দেখাবে। এগুলো হচ্ছে নাম্বার, কোনগুলো কোনগুলো, নাম্বারটাও দেওয়া আছে। তারপর হচ্ছে উপপ্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এখানে কি হচ্ছে, এখানে কার মতো দেখায়, এখানে দেখায় হচ্ছে জে এর মতো, জে এর মতো দেখায়, ঠিক আছে। এক্সাম্পলটাও পড়ে নিব, যেমন ঘেটকচু, ঘেটকচু, আচ্ছা যাই হোক, এখানে এক্সাম্পলগুলো আমরা পড়বো। মানুষের ক্ষেত্রে হচ্ছে 13 14 15 21 22 ক্রোমোজোম অ্যাক্রোসেন্ট্রিক। তারপর প্রান্তকেন্দ্রিক বা হচ্ছে টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক হচ্ছে একদম লাস্ট মাথায় থাকবে, আর এক্সাম্পলটা হচ্ছে কি আই, আই এর মতো, এটা হতে পারে। আর তার আগেটা হতে পারে জে, যেহেতু একটু থাকতে পারে এরকম, এরকম হবে, গঠনগুলো আসলে এরকম টাইপেরই হয়। আমাদের বইতে ছবি আছে, ছবিগুলো তোমরা দেখতে পারো। এছাড়া আরেকটা ক্লাসিফিকেশন, দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুযায়ী ক্রোমোজোমে 2 ধরনের হয়, দেহ গঠন করছে, আরেকটা কি করছে, লিঙ্গ নির্ধারণ করছে। সো এইভাবে আমরা দুটো টাইপ পাই, একটা হচ্ছে অটোজোম, যেসব ক্রোমোজোম দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদেরকে অটোজোম বলে, ঠিক আছে। মানুষের 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়াই হচ্ছে কি অটোজোম, মানে এরা বংশ বৃদ্ধিতে কোনো হেল্প করছে না, এরা শুধুমাত্র একটা ছোট্ট বাচ্চা বড় হচ্ছে, দেহের এক একটা কোষ কিভাবে বিভাজিত হচ্ছে, দেহ কোষগুলো দিয়ে দেহটা গঠনে সাহায্য করছে। আর সেক্স ক্রোমোজোম, এরাই হচ্ছে অ্যাকচুয়ালি এই যে বংশ পরম্পরায় দাদার পর আমার বাবা মা, তারপর আমি, এভাবে যে এক একটা প্রসেস যাচ্ছে, এক একটা প্রজন্ম যাচ্ছে, যারা হেল্প করছে তারা হচ্ছে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। এরা হচ্ছে দুইটা টাইপ, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। সো সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ ছাড়া কখনো কখনো বর্ণান্ধতা, হিমোফিলিয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যার বাহক হয়, মানে এই যে ক্রোমোজোমগুলো, এগুলোতে যদি কোনো সমস্যা হয়, অ্যাবনর্মালিটিস দেখা দেয়, তখন আমরা এই ডিজিজগুলোর অস্তিত্ব দেখতে পাই, ঠিক আছে। কালার ব্লাইন্ড, হিমোফিলিয়া, এগুলো হচ্ছে কি সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এখন আমরা ক্রোমোজোম শেষ করে ফেলেছি, জাস্ট একটু রিভিউ করি। সো ক্রোমোজোমের একদম প্রথম যে জায়গাটা ছিল, প্রথমে যেমনটা ছিল দেখো, এরকম হচ্ছে কি ছিল, হিস্টোন প্রোটিন ছিল, এই যে হিস্টোন প্রোটিন ছিল, তারপর এগুলো কি ডিএনএ, ঠিক আছে। এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন একত্রিত হয়ে তৈরি করে ফেলে কি নিউক্লিওজোম, নিউক্লিওজোম তৈরি করে, ঠিক আছে। আর এরাই আলটিমেটলি পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করছে কি ক্রোমোজোম। তারপর এই কথাটাই দেখো, ডিএনএ, নিউক্লিওজোম, তারপরে কি করছে, ক্রোমাটিন ফাইবার তৈরি করছে, এরপর ক্রোমোজোম, ক্রোমাটিড যাই বলি, সেগুলো তৈরি করেছে। সেম ছবি। এরপর আমরা লাস্ট আর একটু যখন ভালো করে আল্ট্রা পিকচার দেখতে যাই, তখন হচ্ছে দেখি এরকম, এখানে কি থাকে, এখানে হচ্ছে একটা বাহু, একটা বাহু, দুইটা বাহু, একটা শর্ট আর্ম আর একটা হচ্ছে লং আর্ম, সেন্ট্রোমিয়ার উপর ডিপেন্ড করছে সেন্ট্রোমিয়ারটা কোথায় থাকছে। যদি মাঝ বরাবর থাকে দুইটাই আসলে সেম আর্মই হয়, কিন্তু যদি একটু মাঝ বরাবর থেকে সরে যায় তখন শর্ট আর লং আর্মের আমরা অস্তিত্ব পাই। তারপর এই যে আর্মস, তারপর মাঝখানে যে কুঞ্চন বা গর্তটা দেখতে পাই সেটাকে প্রাইমারি কনস্ট্রিকশন বলছি,
তারপর এখানে আবার আরেকটা কুঞ্চন দেখতে পাই, এটাকে সেকেন্ডারি কনস্ট্রাকশন বলছি বা নর বলছি, আর এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট। আর যেহেতু এই ক্রোমোজোমে আমরা স্যাটেলাইট পেয়েছি, তাই এই ক্রোমোজোমকে আমরা সেট ক্রোমোজোম বলছি, সেট ক্রোমোজোম বলছি, ঠিক আছে। আর এরা কি করে, নিউক্লিওলাস তৈরি করে, নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাস তৈরি করছে। সো আমরা বলেছিলাম ক্রোমোজোম থেকে সিকিউ এমসিকিউ দেখবো, চলো দেখি পরীক্ষায় কি টাইপের সিকিউ এমসিকিউ আসতে পারে। সিকিউর ক্ষেত্রে আমরা দেখি ক, খ, গ। ক, খ কোথায় থেকে আসবে ঠিক নেই, যে কোনো জায়গা থেকে আসতে পারে। গ এই টপিক থেকে আসতে পারে, বলতে পারে ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করো, ঠিক না। সো আমরা হচ্ছে ঘ দেখি, ঘ কেমন হতে পারে। চলো, উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান বিভিন্ন অংশের মধ্যে একটিকে কোষের মস্তিষ্ক এবং অন্যটিকে কোষের রান্নাঘর বলা হয়। উদ্দীপকে উল্লেখিত প্রথম অংশটির প্রাণীজগতে গুরুত্ব ব্যাখ্যা করো। এখন আমরা যে স্পেসিফিক টপিক অনুসারেই পাবো এরকম কিন্তু না। দেখো এটা কি বলেছে প্রথমে বুঝতে হবে। কোষের রান্নাঘর দিয়ে বোঝাচ্ছে প্লাস্টিড, প্লাস্টিড, কারণ প্লাস্টিড দিয়ে কি করে, প্লাস্টিড দিয়ে হচ্ছে খাদ্য তৈরি করছে, সালোক সংশ্লেষণে হেল্প করছে। তাহলে এইটা কি, এটা হচ্ছে কোষের মস্তিষ্কটা হচ্ছে, কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলছি আমরা কাকে, নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসকে। তুমি যখন নিউক্লিয়াসের গুরুত্বটা লিখবা, নিউক্লিয়াসের গঠনটা লিখবা, আলটিমেটলি নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমটা চলে আসবে। তখন ক্রোমোজোমের হালকা করে একটু ব্যাখ্যা দিয়ে দিবা। ক্রোমোজোম, এই যে আমরা এত কিছু পড়েছি, ক্রোমোজোমের গুরুত্ব, ক্রোমোজোম কিভাবে আসলে এভাবে বংশগতি রক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করছে, ডিএনএ কোথায় আছে, এই জিনিসগুলো একটু এখানে ব্যাখ্যা করে ফেলবো। ক্রোমোজোম নিয়ে স্পেসিফিক এখানে কোয়েশ্চেন নেই। সো ক্রোমোজোম নিয়ে আসলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো টপিকের মধ্যে ক্রোমোজোম নিয়ে প্রশ্ন চলে আসে, ঠিক আছে। সর্বপ্রথম কে কখন ক্রোমোজোম আবিষ্কার করেন? দেখো এখানে আমরা যে এই সায়েন্টিস্টগুলোর নাম দেখতে পাচ্ছি, তার মধ্যে এই সায়েন্টিস্টের নামই হচ্ছে সবার প্রথমে ছিল। যে সায়েন্টিস্টগুলোর নাম ছিল, কার্ল নাগেলির নাম ছিল, কিন্তু এখানে কিন্তু সেটা নেই। সো আমরা এখানে অ্যান্সারটা কি দিব, স্ট্রেসবার্গার। স্ট্রেসবার্গার সর্বপ্রথম 1875 সালে ক্রোমোজোম আবিষ্কার করেন। পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গিয়েছে। পুষ্পক উদ্ভিদে নামগুলো কিন্তু আমাদের পড়তে হবে, সায়েন্টিফিক নেমগুলো আমাদের পড়তে হবে। হ্যাপ্লোপাপাস গ্রাসিস, গ্রাসিলিস, হ্যাপ্লোপাপাস গ্রাসিলিস, ঠিক আছে। তারপর ক্রোমোজোমের ভৌত গঠনে কোনটি থাকে না? আমরা এখানে যতগুলো নাম পড়েছি তার মধ্যে আনকমন কোনটা আছে আমরা খুঁজে বের করি। ক্রোমোমিয়ার কিন্তু ছিল, ক্রোমোমিয়ার ছিল, আমরা দেখেছি মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের মধ্যে গুটির মতো কিছু স্ট্রাকচার থাকে, সেটাকে বলা হচ্ছে কি ক্রোমোমিয়ার। তারপর কাইনেটোকোর, কাইনেটোকোর ছিল ওই যে আমরা যেটা সেন্ট্রোমিয়ার বলছি, সেখানে সেন্ট্রোমিয়ার সাথে একটা কাঠামো থাকে, সেটা হচ্ছে কাইনেটোকোর। স্যাটেলাইট ছিল, যখন আমরা গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, সেইখানে নিউক্লিওলাস তৈরি হচ্ছে, ওই জায়গাটাকে আমরা স্যাটেলাইট বলছি, আর ওই ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম বলছি। তাহলে অস্তিত্ব নেই কার, ক্রোমোফোর, ক্রোমোজোমে কোনো ছিদ্র নেই। সো সঠিক উত্তরটা কি, সঠিক উত্তর হচ্ছে ক্রোমোফোর। এরই মাধ্যমে আমরা আজকে ক্রোমোজোম টপিকটা পুরোটুকু শিখে ফেলেছি। এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো শেখার জন্য 10 মিনিট স্কুলের সাথে থাকো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।